হ্যালো ছোট দাদুরা, কেমন আছো তোমরা সবাই? এই লেকচারে কিন্তু আমরা বেশ বড়সড় একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। খেয়াল করো, আমি এই লেকচারে তোমাদেরকে আয়ন শনাক্তকরণ শেখাবো। কিছুদিন পরেই তোমাদের এইচএসসি পরীক্ষা। আমি এই এইচএসসি পরীক্ষাকে মাথায় রেখে কিছু টপিক তোমাদের সামনে নিয়ে আসবো, যে টপিকগুলো দেখে তোমরা একটা বা দুইটা প্রশ্নের অ্যান্সার খুব ইজিলি করে ফেলতে পারবা। একটা বা দুইটা প্রশ্ন কিন্তু আমি শুধু এমসিকিউর কথা বলছি না, এমসিকিউ প্লাস সিকিউ। সিকিউতে এমন হতে পারে খ এবং গ, এটা তো 100% আসবেই। তো খ এবং গতে যেন তোমরা 100% অ্যান্সার করতে পারো, এরকম কিছু টপিক নিয়ে হাজির হব। এবং জাস্ট এই 10 মিনিট বা 12 মিনিট পরেই তুমি মনে করবা যে গত 2 বছরে যা শিখো নাই, হয়তোবা আজকের এই 10 মিনিটেই তুমি তা শিখে ফেলছো। এবং আমি একটা নিজের ছোট্ট একটা গল্প শেয়ার করে এই ক্লাসটা শুরু করতেছি। আয়ন শনাক্তকরণ কিন্তু একটা ল্যাবের টপিক, ঠিক আছে? তোমরা অলরেডি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এই ল্যাবগুলো করে ফেলছো। আমি যখন কলেজে প্রথম যে ভর্তি হই, সেকেন্ড ল্যাবেই আমি আমার ল্যাবের টিচারের কাছ থেকে 2টা চকলেট বাগায় নিছিলাম, জাস্ট এই আয়ন শনাক্তকরণের বিক্রিয়া দিয়ে। স্যার প্রথম দিন বিক্রিয়াগুলো দেখাই দিছে, দ্বিতীয় দিন আমি বিক্রিয়াগুলো করে স্যারকে বলে পর্যন্ত দিছি যে স্যার এইভাবে এইভাবে বিক্রিয়াগুলো হয়েছে এবং এই কারণে হয়েছে। আচ্ছা, তো স্যার মারা গেছে, আল্লাহ স্যারকে জান্নাতবাসী করুক। স্যারের স্মৃতির প্রতি সম্মান রেখেই তানভীর স্যার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ল্যাব ডেমনস্ট্রেটর স্যার ছিলেন। স্যারের প্রতি সম্মান রেখেই আমি আজকের ক্লাসটা শুরু করছি এবং আশা করি তোমরাও কিছু শিখতে পারবা এবং ল্যাব ওরিয়েন্টেড একটা ধারণা পাবা যে কিভাবে কাজগুলা করতে হয়েছে। তোমরা জাস্ট মিলাই দেখবা আজকে যে এই কাজগুলা করছো, এই ওয়েতে করছো। খেয়াল করো, আয়ন শনাক্তকরণ গুণগত রসায়নের একটা টপিক। তোমরা সবাই জানো যে গুণগত রসায়ন বলতে বোঝায় এমন একটা রসায়ন যেটা কিনা রসায়নের কোয়ালিটি বা গুণ যাচাই করে। গুণ যাচাই করা মানে কি, যে একটা কেমিক্যাল সাবস্টেন্স তোমার হাতে দেওয়া আছে, তুমি জানো না এটা কি, কি আছে সেটা খুঁজে বের করা যে পদ্ধতি, সেটা খুঁজে বের করার যে পদ্ধতি, ওটাকে বলা হয় গুণগত বিশ্লেষণ বা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। তো খেয়াল করো, কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের প্রথম এক্সপেরিমেন্টাল স্টাডি হচ্ছে আয়ন শনাক্তকরণ। তোমার হাতে কিছু লবণ দেওয়া থাকবে, কোন একটা সাবস্টেন্স দেওয়া থাকবে, তুমি হাতে কলমে টেস্ট করে এই লবণের মধ্যে কি কি আছে সেটা খুঁজে বের করবা। এটাকে আমরা বলি গুণগত বিশ্লেষণ, যেটা গুণগত রসায়ন চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা চলো শুরু করে দেই। আয়ন শনাক্তকরণের মধ্যে শুরুতেই আমরা ক্যাটায়ন শনাক্তকরণ শিখব। ক্যাটায়ন শনাক্তকরণ। এবং খেয়াল করে দেখো, আমি যে কথাটা বলছি, এই কথাটা যদি তোমরা তোমাদের পরীক্ষার ল্যাব পরীক্ষার টিচারের কাছে বলো, টিচার কিন্তু একদম ঝাড়ি দিয়ে বসায় দিবে যে ক্যাটায়ন শনাক্তকরণ এতদিনে তোরা এটাই শিখছোস। এই জিনিসটা কিন্তু ভুল, ডিরেক্ট এটা বলা যাবে না। স্যারদের বলতে হবে যে অম্লীয়মূলক বা ক্ষারীয়মূলক শনাক্তকরণ। আমরা যখন ল্যাবে লবণের বিভিন্ন অংশ নিয়ে কথা বলবো, তখন এইভাবে বলতে হবে যে একটা লবণ এর 2টা অংশ আছে, একটা হচ্ছে ক্ষারীয়মূলক, লবণের 2টা অংশ, একটা হচ্ছে ক্ষারীয়মূলক, আরেকটা হচ্ছে অম্লীয়মূলক। আমরা জানি একটা লবণ অম্ল এবং ক্ষার থেকে আসে। তো ক্ষার থেকে যে অংশটা আসে তাকে আমরা বলবো ক্ষারীয়মূলক, আর অম্ল থেকে যে অংশটা আসবে তাকে আমরা বলবো অম্লীয়মূলক। যদিও ক্ষারীয়মূলকটা ক্যাটায়ন, অম্লীয়মূলকটা অ্যানায়ন, ডিরেক্ট কিন্তু ভাইবাতে এটা বলা যাবে না। যদি প্রশ্ন করা হয় তুতের যে লবণটা আছে এর মধ্যে কপার 2+ এর পরিচয় কি, যদি অ্যান্সার করে ফেলো যে স্যার এটা ক্যাটায়ন, একদম ডেভাস্টেশন হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, ক্যাটাস্ট্রফি হয়ে যাবে। এটাকে বলতে হবে এটা একটা ক্ষারীয়মূলক, আর সালফেট অম্লীয়মূলক। তো এই লেকচারে আমরা ক্ষারীয়মূলকগুলোর যে শনাক্তকরণ সেটা নিয়ে আলোচনা করব। এবং ক্ষারীয়মূলক তোমাদের সিলেবাসে আছে 8টা। তো 8টা মূলকের শনাক্তকরণ, এর জন্য 32টা বিক্রিয়া আছে। ঠিক আছে, আমরা ট্রাই করব 32টা বিক্রিয়া এই 10 থেকে 12 মিনিটের লেকচারে শিখে ফেলতে। তাহলে কোন কোন ক্ষারীয়মূলক আমাদের সিলেবাসে আছে সেটাই আমরা একটু দেখি। ক্ষারীয়মূলক। আর হ্যাঁ, ওই দিন ক্লাস নিতে যেও তোমাদের একটাই কমন প্রশ্ন ছিল যে ভাইয়া আমরা তো এই আয়ন শনাক্তকরণটাই পাই না, এটা কিভাবে মনে রাখা যায় আপনি একটু বলে দেন। খেয়াল করুন কি কি ক্ষারীয়মূলক আছে। প্রথমেই কপার 2+, তারপরে হচ্ছে গিয়ে আয়রন 2+, তারপরে তোমাদের সিলেবাসে আছে আয়রন 3+, তারপরে আছে
অ্যালুমিনিয়াম 3+, তারপরে আছে জিঙ্ক 2+। খেয়াল করো, সেম বৈশিষ্ট্যের অনেকগুলো যৌগকে আমি একসাথে লিখছি, তারপরে বাকিগুলোকে আমি অন্য সাইডে লিখবো। এই তো সোডিয়াম, তারপরে থাকবে হচ্ছে গিয়ে অ্যামোনিয়াম। দেখি তো কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7। আর কোন মূলকটা আছে, কপার, আয়রন, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, সোডিয়াম, অ্যামোনিয়াম। আচ্ছা, তো আরেকটা আছে, তো আরেকটা, সেটা কোনটা, জিঙ্ক এবং এটা গেল, নীল সবুজ গেল, সোডিয়াম গেল। আচ্ছা, তো এরপরে আমরা যখন এক্সপেরিমেন্ট করা শুরু করব তখনই আরেকটা মূলক খুঁজে বের করব। তাহলে খেয়াল করো, এই আয়নগুলোর যে কোনো একটা আয়ন তোমাকে দেওয়া থাকবে। আমরা জানি না যে কোন আয়নটা আমাদের হাতে দেওয়া আছে, কারণ এটা তো গুণগত বিশ্লেষণ, তাই না? তোমাকে অজানা একটা বা পদার্থ দেওয়া থাকবে, তুমি সেই অজানা পদার্থটাকেই খুঁজে বের করবা, এটাই তোমার কাজ। আচ্ছা, তো তোমাকে কিভাবে দেওয়া থাকবে ল্যাবে? তোমাকে এইভাবে দিয়ে দিবে, একটা কাগজের মধ্যে কিছু লবণ দিয়ে দিবে। এই যে ধরো কিছু লবণ, ঠিক আছে, এটাকে আমরা বলি স্যাম্পল, স্যাম্পল সল্ট বা নমুনা লবণ তোমার হাতে দেওয়া আছে। তোমার প্রথম কাজ হবে, এই যে নমুনা লবণটা দেওয়া আছে, এই নমুনা লবণ নিয়ে একটা বড় সড়ো সলিউশন বানিয়ে ফেলা। তুমি একটা বড় দেখে টেস্ট টিউব নিবা, টেস্ট টিউব নিয়ে এর মধ্যে অল্প একটু পানি নিবা, পানি নিয়ে এই লবণটাকে তুমি গুলে ফেলবা। যে নমুনা লবণটা দেওয়া আছে, লবণটা নিয়ে এটাকে গুলবা, তারপরে আরো পানি অ্যাড করার মাধ্যমে একদম কানায় কানায় পূর্ণ করে একটা সলিউশন তৈরি করলা। তো প্রথম যে সলিউশনটা তৈরি করলা, এটা কিন্তু অনেক বেশি পরিমাণে থাকবে, ঠিক আছে? এটাকে আমরা বলবো আমাদের মাদার সলিউশন, মাতৃদ্রবণ। এই মাদার সলিউশন থেকে আমরা অল্প অল্প করে স্যাম্পল সলিউশন নিয়ে টেস্ট করতে থাকবো। যেহেতু এই সলিউশন থেকে অনেকগুলো স্যাম্পল সলিউশন কালেক্ট করতে হবে, এই জন্য এই মাদার সলিউশনটাকে অনেক বেশি পরিমাণে বানাইতে হয়। কমসে কম আমরা 20 ml তো বানাবোই, ঠিক আছে? 20 ml এর একটা টেস্ট টিউব নিয়ে পুরোটাকে ভর্তি করে আমরা এই সলিউশনটা বানাবো। আচ্ছা, তারপর এটা থেকেই আমরা অল্প অল্প করে নিব। এই অল্প অল্প বলতে কতটুকু, আমরা ম্যাক্সিমাম 5 ml পর্যন্ত নিব, ঠিক আছে? এর বেশি নেওয়া লাগে না নর্মালি, যেহেতু আমরা ল্যাবে সেমি মাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতিতে কাজ করি, সেই জন্য অবশ্যই 5 ml বা তার কম নিলেই হয়ে যাবে। তো আমরা এখান থেকে আরেকটা ছোট্ট টেস্ট টিউবে বা সেম টেস্ট টিউবেই অল্প একটু সলিউশন নিয়ে নিব, এটাকে আমরা বলি স্যাম্পল সলিউশন। তাহলে আমরা ল্যাবে কিভাবে কাজ করলাম, একটা গিভেন স্যাম্পল সল্ট বা নমুনা লবণ দেওয়া আছে, এই লবণটা নিয়ে, এই তো এখান থেকে যে লবণটা পাইছি, এই লবণটাকে নিয়ে আমরা একটা মাদার সলিউশন বানাবো, অনেক বেশি করে একটা সলিউশন বানাবো। এইখান থেকেই অল্প অল্প করে নিয়ে, একবার দুইবার না, অনেকবার নেওয়া লাগতে পারে, কিন্তু অল্প অল্প করে নিয়ে আমরা টেস্ট করব, ঠিক আছে? এই টেস্ট করার জন্য যে সলিউশনটাকে নিচ্ছি, এদেরকে আমরা বলি স্যাম্পল সলিউশন, স্যাম্পল সলিউশন। তো স্যাম্পল সলিউশনটাকে নিয়ে কি করব, এবার এর মধ্যে আমরা টেস্টগুলো রান করাবো। এবার আমরা টেস্ট করব স্যাম্পল সলিউশন নিয়েই, এর উপরে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করব। তো পরীক্ষা নিরীক্ষা করার জন্য শুরুতেই একটা সলিউশন আমাদেরকে অ্যাড করতে হয়। খেয়াল করে দেখো, আমরা শুরুতে যে টেস্ট সলিউশনটা নিলাম, যে স্যাম্পলটাকে নিলাম, এই যে স্যাম্পল 5 ml পরিমাণে নিছিলাম, এর মধ্যে আমরা শুরুতেই একটা সলিউশনকে অ্যাড করব। একদম প্রথম কাজ এটাই, প্রথম কাজ। তোমার হাতের সামনে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবা, অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড ছাড়া যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকে, তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবা। প্রথম কাজই হচ্ছে এটা, সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে দেওয়া। আমরা কতটুকু অ্যাড করব, এই ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে 2 ml এর মতো অ্যাড করা। একদম প্রথমেই টেস্ট করার জন্য এই সলিউশনটাকে আমরা কাজে লাগাই। তো এই সলিউশনটাকে বলা হয় টেস্ট সলিউশন, ঠিক আছে? তুমি শুরুতেই যে সলিউশনটা দিয়ে টেস্ট করবে, এটাকে বলা হয় টেস্ট সলিউশন। তো সোডিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে আমরা বলতেছি টেস্ট সলিউশন। যদি স্যার প্রশ্ন করে যে টেস্ট সলিউশন কি, তুমি বলবা শুরুতে যে সলিউশনটা নিয়ে আমরা টেস্ট করি, যার মধ্যে হাইড্রোক্সিল আয়ন আছে, ঠিক আছে? এখান থেকে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে
হাইড্রোক্সিল আয়নটা পাওয়া। এই হাইড্রোক্সিল আয়ন কি করবে? হাইড্রোক্সিল আয়ন যেটা করবে, এইখানে যদি আমাদের কপার 2+ আয়ন থাকে, তার সাথে এই হাইড্রোক্সিল আয়নটা যে যুক্ত হবে। এইখানে যদি আমাদের কপারের পরে আয়রন 2+ থাকে, আমরা কিন্তু জানি না কোনটা, ঠিক আছে? এই প্রত্যেকটা আয়নের সাথেই এই হাইড্রোক্সিল আয়নটা যে যুক্ত হবে, খেয়াল করে দেখো। আর যেহেতু অলরেডি তোমরা দ্রাব্যতার গুণফল পড়ে ফেলছো, তো তোমরা জানো এই কপার, তারপরে আয়রন 2+, 3+, তাদের যে হাইড্রোক্সিল লবণটা আছে, যে যৌগটা আছে, সেই যৌগের দ্রাব্যতার গুণফল পানিতে অনেক কম, অর্থাৎ তাদের দ্রাব্যতা অনেক কম। দ্রাব্যতা কম মানে কি? অল্প একটু হাইড্রোক্সিলের উপস্থিতিতেই কপার, আয়রন, তারপর এই যে অ্যালুমিনিয়াম 3+, জিঙ্ক 2+, আচ্ছা আরেকটা লবণ যেটা মিস হয়েছে সেটা হচ্ছে ক্যালসিয়াম। তো ক্যালসিয়ামটাকে আমরা কোথায় রাখবো? ক্যালসিয়ামটাকে আয়রনের পরেই রাখবো, এই তো ক্যালসিয়াম। আচ্ছা, না আয়রনের পরে না, এটাকে আমরা এইখানে না রেখে দিব হচ্ছে এইখানে। এদেরকে আমি একটু ক্যাটাগরাইজ করে ফেলছি, ঠিক আছে? দেখো কেন ক্যাটাগরাইজ করছি একটু পরে বুঝতে পারবা। এই যে অ্যালুমিনিয়াম 3টা হাইড্রোক্সিল, আর জিঙ্কের সাথে যাবে 2টা হাইড্রোক্সিল। মানে আমরা কিন্তু জানি না, আমরা জাস্ট গেস করব। কেমনে গেস করব? দেখো, যদি কপার থাকে তাহলে এই কপারের সাথে এই হাইড্রোক্সিল যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে কিউপ্রিক হাইড্রোক্সাইড। এই হাইড্রোক্সাইডটা যে কপারের আয়নিক গুণফলকে তার দ্রাব্যতার গুণফল অতিক্রম করবে, দ্রাব্যতার গুণফল এর মানটাকে আয়নিক গুণফল অতিক্রম করবে, তখনই এর অদক্ষেপ তৈরি হবে। আর আমরা জানি কপার 2+ এর যে যৌগ আছে, তার অদক্ষেপের বর্ণ কি? তার অদক্ষেপের বর্ণ হচ্ছে নীল। এটা হালকা নীল, হালকা নীল হয়। তো যদি নীল বর্ণের অদক্ষেপ দেখা যায়, তাইলে আমরা প্রাইমারিলি গেস করে নিব এখানে কপার 2+ আছে। খেয়াল করে দেখো, যদি এই জায়গায় সবুজ বর্ণের অদক্ষেপ তৈরি হয়, বুঝতেই পারতেছো সবুজ বর্ণের অদক্ষেপ কার জন্য আসে? সবুজ বর্ণের অদক্ষেপ এই Fe2+ এর জন্য আসে। আর এই Fe2+টা কখন অদক্ষিপ্ত হবে? যখন এই আয়রনের যে যৌগটা এটা অদক্ষিপ্ত হবে, ঠিক তখন। খেয়াল করো, এর আয়নিক গুণফলটা যদি তার দ্রাব্যতার গুণফলকে অতিক্রম করে, নরমালি 2 থেকে 3 ml দিলেই অদক্ষেপ পড়ে যায়। তাদের দ্রাব্যতার গুণফল অনেক কম। দ্রাব্যতার গুণফলের ম্যাথগুলো মনে করে দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে এদের কেএসপি এর মান দেওয়া থাকতো এবং মানগুলো অনেক ছোট হইতো, ঠিক আছে? এদের দ্রাব্যতা অনেক কম। আচ্ছা, তো যদি সবুজ হয় তাহলে আমরা ধরে নিব এখানে Fe2+ আছে। আচ্ছা, যদি এমন হয় লালচে বাদামি বর্ণের অদক্ষেপ তৈরি হয়, লালচে বাদামি বর্ণের অদক্ষেপ যদি তৈরি হয়, তাহলে আমরা বুঝে নিব যে এই লবণের মধ্যে Fe3+ ছিল। এই Fe3+ হাইড্রোক্সিল আয়নের সাথে বিক্রিয়া করে যুক্ত হয়ে ফেরিক হাইড্রোক্সাইড তৈরি করবে। এই ফেরিক হাইড্রোক্সাইডের বর্ণ কি? লালচে বাদামি। আচ্ছা, আর যদি সাদা বর্ণের অদক্ষেপ আসে, খেয়াল করো যে কোনো একটা আসতে পারে, কিন্তু আমরা শিওর না। যদি সাদা বর্ণের অদক্ষেপ আসে তাইলে একটা প্রবলেম তৈরি হয়। খেয়াল করো, সাদা বর্ণের অদক্ষেপের ক্ষেত্রে এই দুইটাই হতে পারে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও সাদা বর্ণের হয়, যদি জিঙ্ক থাকে জিঙ্ক হাইড্রোক্সাইডের অদক্ষেপটাও সাদা হয়, ঠিক আছে? যদি সাদা বর্ণ চলে আসে কোনোভাবে, তাহলে কিন্তু তোমার মনে হবে তুমি কনফিউশনে পড়ে গেছো। এই দুইটার একটা হতে পারে। আর আরেকটা বিষয়, তোমরা অনেকেই আমাকে বলে থাকো যে ভাইয়া অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হইলে এটা নাকি কিছুটা জেলির নেই সাদা হয়। আমি একটা বিষয় গ্যারান্টি দিয়ে বলতেছি, এত বছর ল্যাবে কাজ করার পরে, এই জেলির নেই সাদা নাকি কিসের নেই, চকের নেই সাদা, এটা কিন্তু তুমি বুঝতে পারবা না আসলে। কারণ প্রথম দেখায় তুমি কখনোই বুঝতে পারবা না এটা জেলির নেই নাকি চকের নেই নাকি কিসের নাই, কোনোভাবে এটা বোঝা যায় না। তো কি করতে হবে? ফার্দার কিছুটা কনফার্মেশন টেস্ট করতে হবে। আচ্ছা, তো প্রাইমারি একটা আইডিয়া হয়ে গেছে, যদি সাদা হয় তাহলে হয় অ্যালুমিনিয়াম আছে নয়তো জিঙ্ক আছে। আচ্ছা ভাইয়ারা, তারপরে দেখো বাকি আয়নগুলা কি করবে। বাকি আয়নগুলা এরা এই সোডিয়াম বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হয়ে, এই হাইড্রোক্সাইড আমরা জাস্ট হাইড্রোক্সিল আয়নটাকে দেখাই দিচ্ছি, এই হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হয়ে কোনো ধরনের অদক্ষেপ তৈরি করবে না।
উপরে যাদেরকে লিখছি তারাই শুধুমাত্র অদক্ষেপ তৈরি করে, কিন্তু নিচের যে তিনটা আয়ন আছে এরা কিন্তু এই হাইড্রোক্সিলের সাথে যুক্ত হয়ে কোনো অদক্ষেপ তৈরি করে না। কারণ এই সমস্ত আয়নের হাইড্রোক্সিল, এদের হাইড্রোক্সিলগুলোর দ্রাব্যতা অনেক বেশি। এরা যেহেতু উচ্চ আয়নিক যৌগ, আয়নিক যৌগের হাইড্রোক্সিল পানিতে অনেক বেশি দ্রবণীয় হয়। ঠিক আছে। আর উপরে যারা আছে এদের কিন্তু পোলার আয়ন ক্ষমতা অনেক বেশি। পোলার আয়ন বেশি হলে জলীয় দ্রবণের দ্রাব্যতা কমে যায়, এটা তোমরা জানো, ফিল করতে শেখো জিনিসটাকে। তো উপরের তাদের পোলার আয়ন ক্ষমতা অনেক বেশি, অধিকাংশই ডি ব্লক মৌল। তো পোলার আয়ন ক্ষমতা বেশি হওয়ার কারণে সমযোজী বৈশিষ্ট্য বেড়ে যায়, তাই এদের দ্রাব্যতার গুণফল অনেক কম, অদক্ষিপ্ত হয়ে যায় খুব সহজেই। তো উপরের যে পাঁচটাকে লিখলাম তারাই অদক্ষিপ্ত হবে, নিচের তিনটা অদক্ষিপ্ত হবে না। যদি দেখা যায় টেস্ট সলিউশন অ্যাড করার পরেও, মানে টেস্ট সলিউশন অ্যাড করার পরে এই যে আমরা টেস্ট সলিউশনটা অ্যাড করলাম, যদি কোনো অদক্ষেপ না আসে, তাইলে যদি অদক্ষেপ না আসে তাহলে হয় এই সলিউশনের মধ্যে সোডিয়াম আছে, নয়তো ক্যালসিয়াম আছে, নয়তো অ্যামোনিয়াম আছে। তার জন্য পরবর্তীতে আমরা কিছু বিক্রিয়া দেখব। তাহলে আবারও বলে দিচ্ছি, যদি কোনো অদক্ষেপ না আসে, প্রাইমারিলি যদি কোনো অদক্ষেপ না আসে তাহলে এই তিনটা আয়নের একটা আছে। আর যদি অদক্ষেপ আসে তাহলে এরকম কোন একটা কালারের অদক্ষেপ আসবে। নীল হলে তুমি ধরে নিবা কপার, সবুজ হলে Fe2+, লালচে বাদামি হলে Fe3+, আর সাদা হলে এই দুইটার একটা। আচ্ছা, এই দুইটাকে এবার আমরা একটু আলাদা করি। দেখো, সাদা যদি হয় এই দুইটার একটা হবে। এরপরে কাজ হচ্ছে কি, যে সলিউশনটা আমরা শুরুতে বানাইছি, খেয়াল করো, এই টেস্ট সলিউশনের মধ্যে আমরা তো সাদা বর্ণের অদক্ষেপ পাইছি, তাই তো? আচ্ছা, দ্বিতীয় কাজ হবে এর মধ্যে আরো বেশি পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা। এবার কিন্তু আমরা আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব না। দেখো, আমরা সেকেন্ড স্টেপে চলে গেছি। প্রথম স্টেপে কি আমরা সাদা বর্ণের অদক্ষেপ পাইছি, সেকেন্ড স্টেপে যে সলিউশনটা আমরা তৈরি করছিলাম এই সলিউশনের মধ্যেই আরো বেশি পরিমাণে, একটু অধিক পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড দিব। অধিক পরিমাণে এমন না যে তুমি একদম পুরো টেস্ট টিউব ভরে ফেলবা, এরকমটা না। যে অধিক পরিমাণে মানে তুমি ম্যাক্সিমাম 5 ml পর্যন্ত দিতে পারো। 5 ml যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা তখন দেখা যাবে এই সাদা বর্ণের অদক্ষেপটা বর্ণহীন হয়ে গেছে। তো কিরকম বিক্রিয়া হবে, যদি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে সেখানে, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এই যে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করে, সোডিয়াম টেট্রাহাইড্রোক্সি অ্যালুমিনেট তৈরি করে। আর এই সোডিয়াম টেট্রাহাইড্রোক্সি অ্যালুমিনেট এটা আবার ভেঙেও যায় অতি সহজে। তো NaL O2 তৈরি করে আর দুইটা পানি তৈরি করে, এই যে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করে। আর এই সোডিয়াম অ্যালুমিনেটটা খুবই দ্রবণীয় পানিতে। দ্রবণীয় হওয়া মানে এটা সলিউশনটা স্বচ্ছ হয়ে যাবে। এই জায়গায় তোমাদেরকে আরো একটা বিষয় বোঝানোর আছে, খেয়াল করো, অধক্ষেপ তৈরি হওয়ার সলিউশন ঘোলা হওয়া, এই জিনিসটা আমি তোমাদেরকে একটু বুঝাই। অধক্ষেপ এবং তলানি নট নেসেসারি যে অদক্ষিপ্ত হলেই তলানি পড়তে হবে। তলানি আর অদক্ষেপের মধ্যে একটা পার্থক্য আছে। তো অদক্ষেপ যখন তুমি অনেক দিন রেখে দিবা, অনেক বেশি সময় ধরে রেখে দিবা, তখন তলানি পড়তে পারে। যদি একটা সলিউশন ঘোলা হয়ে যায় এর মানে হচ্ছে এর অদক্ষেপ তৈরি হয়েছে। বুঝা গেল? যদি দ্রবণীয় না হয় তাইলেই অদক্ষিপ্ত হয়। দ্যাট মিনস একটা স্বচ্ছ পানির মতো স্বচ্ছ সলিউশন যখন ঘোলা হয়ে যাবে, বিভিন্ন কালার দেখা যাবে, দেখবা যে তুমি দেখতে পাবা দানাদার কিছুটা দেখতে পাবা ওইখানে, তো এটা মানেই অদক্ষেপ তৈরি হয়েছে, অর্থাৎ প্রেসিপিটেট তৈরি হয়েছে। এটাকে অনেকদিন রেখে দিলে নিচে তলানি জমবে। আচ্ছা, তো অনেকে আমরা মনে করি যে তলানি জমাটাই অদক্ষেপ। না ভাই, তলানি জমাটা অদক্ষেপ না, জাস্ট সলিউশনটা ঘোলা হয়ে যাওয়া হচ্ছে অদক্ষেপ। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি শুরুতে যে সাদা বর্ণের অদক্ষেপ তৈরি হয়েছিল, সলিউশনটা যে সাদা হয়ে গেছিল, এই সাদা সলিউশনটা হঠাৎ করে কি হয়ে গেছে, স্বচ্ছ হয়ে গেছে, একদম পানির মতো স্বচ্ছ হয়ে গেছে। তো এটা কি আমরা বলবো, এটার কি হয়ে গেছে, অধক্ষেপটা দূরীভূত হয়ে গেছে, অধক্ষেপ দূরীভূত হয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখি এটাকে এক সাইডে রেখে দিই। এই তো স্বচ্ছ হয়ে গেছে। সেম রিঅ্যাকশন কিন্তু জিঙ্কের ক্ষেত্রেও করে। এই তো জিঙ্ক হাইড্রোক্সাইড, এটাও কিন্তু একটা শক্তিশালী ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এই তো
Na2Zn OH4 তৈরি করে এবং এটা থেকে পরবর্তীতে Na2Zn O2 এবং দুইটা পানি তৈরি করে। এই তো সোডিয়াম জিঙ্কেট তৈরি হয়। দেখা গেল কি যে এটাও স্বচ্ছ, এই সলিউশনটাও পুরা স্বচ্ছ সলিউশন তৈরি করে, পানির মতো স্বচ্ছ হয়ে যায়। তো বুঝতে পারছো ঝামেলাটা? সেকেন্ড স্টেপ পার করার পরেও কিন্তু আমরা এই দুইটাকে আলাদা করতে পারলাম না। এরা উভয়ই স্বচ্ছ দ্রবণ তৈরি করে। কেন স্বচ্ছ দ্রবণ তৈরি করে? কারণ এগুলা প্রায় জটিল যৌগের কাছাকাছি, ঠিক আছে? এরা কিন্তু জটিল যৌগ, তো জটিল যৌগ পানিতে দ্রবীভূত হয়, এটা আমরা জানি। দ্বিতীয় প্রশ্ন, যে এরা তো ভাই ক্ষারধর্মী যৌগ, তো এরা কেন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে? অ্যান্সার হচ্ছে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং জিঙ্ক হাইড্রোক্সাইড এরা ক্ষার হওয়ার পাশাপাশি অম্লধর্মিতাও প্রদর্শন করে। কেন প্রদর্শন করে? এদের মধ্যে ফাঁকা অরবিটাল আছে। এই তো ফাঁকা অরবিটাল আছে, আর আমরা জানি যাদের মধ্যেই ফাঁকা অরবিটাল থাকে সেই ফাঁকা অরবিটালে তারা লোন পেয়ার গ্রহণ করতে পারে। তো এই সোডিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোক্সিল আয়নের লোন পেয়ার গ্রহণ করার মাধ্যমে তারা তাদের অম্লধর্মিতা প্রদর্শন করে। বুঝা গেল? তো এরা অম্ল হলে শক্তিশালী ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করে। আচ্ছা, এই জন্য স্বচ্ছ হয়ে যায়, স্বচ্ছ লবণ। আচ্ছা, যেহেতু আমরা এই স্টেপেও এটাকে আলাদা করতে পারলাম না, এবার আমরা পরবর্তী স্টেপে যাব। এই সেম সলিউশনের মধ্যেই আমরা এবার অ্যাড করব অ্যামোনিয়াম ক্লোরাইড সলিউশন। অ্যামোনিয়াম ক্লোরাইড সলিউশন, অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার না করে আমরা হাইড্রোজেন সালফাইড ব্যবহার করতে পারি, কিন্তু হাইড্রোজেন সালফাইড হচ্ছে একটা গ্যাস, আর গ্যাস নিয়ে কখনোই ল্যাবে কাজ করা যায় না, ঠিক আছে? আমাদের যে ল্যাবগুলো আছে, এবং হাইড্রোজেন সালফাইড কিন্তু অনেকটা বিষাক্ত হয়। তো এই বিষাক্ত গ্যাস নিয়ে কাজ করা কোনো মতেই এটা কাম্য না, কেউই এই গ্যাস নিয়ে কাজ করবে না। তো আমাদের বিকল্প হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে। থার্ড স্টেপ, স্বচ্ছ দ্রবণ চলে আসছে। এবার এই দ্রবণের মধ্যে আমরা কি অ্যাড করব? অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করব। তো অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করলে এবারই পার্থক্যটা বোঝা যাবে। খেয়াল করে দেখো, এই যে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হয়েছে NaLO2 প্লাস পানি, এটা কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে যে কাজটা করবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা বর্ণের যে অধক্ষেপ, যে ঘোলা সলিউশন, সেই অধক্ষেপটাকে ফিরায় নিয়ে আসবে, ঠিক আছে? সেই সাথে তৈরি হবে এই তো আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে গিয়ে সোডিয়াম ক্লোরাইড। তো এই যে সোডিয়াম অ্যালুমিনেট থেকে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটাকে আবারও ফিরিয়ে নিয়ে আসা, এই কাজটাই করবে অ্যামোনিয়াম ক্লোরাইড। তো যেহেতু ফিরিয়ে নিয়ে আসলো, সেই জন্য সাদা বর্ণের অধক্ষেপটা দেখা যাবে। বোঝা গেল? আচ্ছা, যদি সাদা ফিরে আসে তাহলে আমরা শিওর হয়ে গেলাম এখানে কি ছিল? অ্যালুমিনিয়াম ছিল। আর সোডিয়াম জিঙ্কেট কিন্তু এই কাজটা করবে না। সোডিয়াম জিঙ্কেটের সাথে আমরা যতই অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত করব, এটা আগের মতোই থাকবে, কোনো পরিবর্তন হবে না, সাদা হবে না অ্যাটলিস্ট। আচ্ছা, তখন আমরা বুঝতে পারবো এখানে অ্যালুমিনিয়াম না থেকে কি ছিল? জিঙ্ক ছিল। বুঝা গেছে? আচ্ছা, এইভাবে আমরা অ্যালুমিনিয়াম এবং জিঙ্কে পার্থক্য করতে পারলাম। আচ্ছা, তো প্রাইমারিলি আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ, ঠিক আছে? টেস্ট সলিউশন অ্যাড করার পরে আমরা এদেরকে শনাক্ত করতে পারলাম। তো আমাদের হাতে আছে আর তিনটা। এরা কোনো অদক্ষেপ তৈরি করলো না। যদি কোনো অদক্ষেপ তৈরি না করে, তাহলে আমরা এই তিনটার জন্য পরবর্তী টেস্টগুলো করব। খেয়াল করো, তো আমরা নতুনভাবে মাদার সলিউশন থেকে আবার কিছুটা স্যাম্পল নিব। আবার কিছুটা স্যাম্পল নিয়ে নিলাম 5 ml। 5 ml স্যাম্পল নিলাম, কারণ প্রথমবারে তো কাজ হয় নাই। সোডিয়াম বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সহ বাকিটাকে ফেলে দিব। আবার নতুন করে আমরা স্যাম্পল সলিউশনটাকে নিলাম। আচ্ছা, নেওয়ার পরে আমরা দেখি সোডিয়ামের জন্য টেস্ট করি। তো সোডিয়ামকে টেস্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, এই বিকারকটাকে নিতে হবে, K2H2SB2O7। এটার নাম পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। এই পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট শুধুমাত্র সোডিয়ামের জন্য স্পেসিফিক। সোডিয়াম ছাড়া অন্য কারোর সাথেই সে কোনো অদক্ষেপ তৈরি করবে না। আচ্ছা, তো খেয়াল করি, এই জায়গায় যদি সোডিয়াম থাকে তাহলে সোডিয়ামটা পটাশিয়ামকে রিপ্লেস করবে, K2H2SB2O7 পটাশিয়ামকে রিপ্লেস করে তৈরি করবে Na2H2SB2O7 এবং পটাশিয়ামগুলো আলাদা হয়ে যাবে। তো এটার সাদা বর্ণের অদক্ষেপ তৈরি হবে।
এই যে সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেট, এটা সাদা বর্ণের অধক্ষেপ তৈরি হবে। এটা মাথায় রাখতে হবে যে এগুলো মোটামুটি সবই সাদা হয়। যতগুলা ডি ব্লক এবং অবস্থান্তর মৌল আছে খেয়াল করে দেখো, কপার, আয়রন, আয়রন, এরাই কিন্তু শুধুমাত্র বর্ণ প্রদর্শন করে নীল, সবুজ, লাল। এরা ছাড়া অধিকাংশই সাদা হয়ে যায়। বোঝা গেল? আচ্ছা, প্রাইমারিলি তো এটা সাদা হলো, তো আমরা বুঝতে পারবো যে এখানে সোডিয়াম ছিল, একদম নিশ্চিত হয়ে গেলাম। আর যদি এই ক্ষেত্রে সাদা না আসে, তাহলে বুঝতেই পারতেছো এখানে হয় ক্যালসিয়াম আছে, নয়তো অ্যামোনিয়াম আছে। তাহলে যদি সাদা না আসে, আমরা আবার এটাকে ফেলে দিব। ফেলে দিয়ে নতুন ভাবে আবার আরেকটা টেস্ট টিউবের মধ্যে বা এই টেস্ট টিউবের মধ্যে আমাদের সেই মাদার সলিউশনটা আবার নিব। আবার নিয়ে এর মধ্যে অ্যাড করব হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। খেয়াল করো, অ্যামোনিয়াম অক্সালেট। এই তো এই অক্সালেট আয়নটাকে অ্যাড করব। এটা নর্মালি অ্যামোনিয়াম অক্সালেট হিসেবেই থাকে। তোমরা হয়তোবা জানো এই অ্যামোনিয়াম অক্সালেটটা অ্যান্টিকোয়াগুল্যান্ট হিসেবে ব্যবহৃত হয়। আমরা যখন ল্যাবে নিজেদের হাত থেকেই রক্ত বের করে টেস্ট করতাম, ব্লাড টেস্ট করতাম আমরা, তখন এই ব্লাডটা যাতে জমে না যায় এই অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহার করতাম। এতে করে ব্লাডটা রক্তের মতো তরল থাকতো দীর্ঘ সময়। আচ্ছা, তো এটার একটা ব্যবহার আমি বলে দিলাম। তো খেয়াল করো, অ্যামোনিয়াম অক্সালেট যখন আমরা অ্যাড করব, এটা শুধুমাত্র ক্যালসিয়ামের সাথেই যুক্ত হয়ে অধক্ষেপ তৈরি করে। ক্যালসিয়াম অক্সালেটের অধক্ষেপ তৈরি করে। এই তো ক্যালসিয়াম 2+ আর অক্সালেটও 2 - এই দুইটা যুক্ত হয়ে সাদা বর্ণের অধক্ষেপ তৈরি করে। অন্য কোনো আয়ন থাকলে কিন্তু এই অক্সালেট অধক্ষেপ তৈরি করবে না। আচ্ছা, বুঝলাম যে সাদা তৈরি হইলো, ক্যালসিয়াম সম্পর্কে মোটামুটি শিওর হয়ে গেলাম। আরেকটু শিওর হওয়ার জন্য আমাদের কি করতে হবে, এর মধ্যে কিছু খনিজ অ্যাসিড দিতে হবে। HCl নর্মালি আমরা ব্যবহার করে থাকি, অথবা নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা নাইট্রিক অ্যাসিড। আমরা কিন্তু সালফিউরিক অ্যাসিড দিব না। সালফিউরিক অ্যাসিড দিলে ঝামেলা হয়ে যাবে, ক্যালসিয়াম সালফেটের অধক্ষেপ তৈরি হয়ে যাবে, ওইটা দেওয়া যাবে না। এই দুটো অ্যাসিড যখন দিব, তখন এই ক্যালসিয়ামটা আলাদা হয়ে অক্সালিক অ্যাসিড তৈরি করবে, আর ক্যালসিয়াম আয়ন হিসেবে আবারও পানিতে ঘোরাঘুরি করবে। তো এই যে অক্সালিক অ্যাসিড তৈরি হলো, এটা কিন্তু পানিতে দ্রবণীয়। এই ক্যালসিয়াম 2+টাও পানিতে দ্রবণীয়। তো এবার হয়ে যাবে স্বচ্ছ, এই সলিউশনটা পানির মতো স্বচ্ছ হয়ে যাবে। যদি স্বচ্ছ হয়ে যায়, তাহলে মোটামুটি আমরা শিওর হয়ে গেলাম যে এখানে ক্যালসিয়াম ছিল। এই ক্যালসিয়ামটা অক্সালেটের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সালেটে সাদা অধক্ষেপ তৈরি করলো। এটাতে খনিজ অ্যাসিড দেওয়া হলে স্বচ্ছ দ্রবণ তৈরি করলো। আরেকটা কাজ করতে পারি, যে সবটুকুর সাথে অ্যাসিড যুক্ত না করে আমরা অল্প অর্ধেকটার মধ্যে অ্যাসিড যুক্ত করলাম, আর বাকি অর্ধেকটার মধ্যে আমরা একটা ক্ষার যুক্ত করলাম। যে কোনো ক্ষার যদি যুক্ত করি, সেই ক্ষেত্রে কিন্তু নো চেঞ্জ, কোনো ধরনের পরিবর্তন হবে না, যেমন সাদা ছিল তেমন সাদাই থাকবে। এইভাবে আমরা ক্যালসিয়ামকে 100% নিশ্চিতভাবে শনাক্ত করতে পারি। বোঝা গেল? আচ্ছা, কিন্তু যদি কপাল খারাপ হয়, এইবারও যদি এরকম সাদা অধক্ষেপ না আসে, খেয়াল করে দেখো, এই কেজেও যদি সাদা অধক্ষেপ না আসে, সেখানে কিন্তু আর ক্যালসিয়ামও থাকবে না। তাইলে আমরা মোটামুটি শিওর যে এখানে অ্যামোনিয়াম আয়নটা থাকতে পারে। কিন্তু কারো যদি এরকম সিচুয়েশন তৈরি হয়, যেমন আমার হয়েছিল, তার কপাল খারাপ, ঠিক আছে, যে এতগুলা টেস্ট করার পরে, এতগুলা মানে আসলে বেশি না, শুরুতে আমরা টেস্ট সলিউশন দিলাম, দিয়ে এই কালারগুলা এক্সপেক্ট করতেছিলাম, আশা করতেছিলাম যে আসবে, একটাও আসলো না। যদি সাদা আসে তাহলে এই দুইটা টেস্ট করলাম, যদি তাও না আসে তাহলে আমরা সোডিয়ামের টেস্ট করলাম, ক্যালসিয়ামের টেস্ট করলাম, তাও যদি না আসে তাহলে অ্যামোনিয়াম। তো অ্যামোনিয়ামের জন্য নেসলার বিকারক ব্যবহার করতে হয়, তোমরা জানো। এটা নিয়ে আমি আলাদা একটা লেকচার ভিডিও বানাবো। এই নেসলার বিকারক সম্পর্কে আলাদাই একটা ভিডিও বানাইতে হবে, কারণ ওইটা নিয়ে কিন্তু একদম সিকিউ প্রশ্ন চলে আসে। বুঝা গেল? তো আমরা ওই অংশে না, যে আমরা যে আয়নগুলাকে শনাক্ত করছি তার কিছু নিশ্চিতকরণ পরীক্ষা দেখে ফেলি, ঠিক আছে? তো আমরা শুরুতেই দেখব এই কপার 2+ এর নিশ্চিতকরণ পরীক্ষা। আমরা শুরুতে নীল বর্ণের অধক্ষেপ পাইছিলাম, হালকা নীল বর্ণের অধক্ষেপ পাইছিলাম। তো এখন আমরা একদম 100% শিওর হতে চাই যে এখানে আসলেই কপার আছে, এবং টিচার কিন্তু এটা চাইবে নিশ্চিতকরণ পরীক্ষাটা। তুমি শুরুতে নীল বর্ণ পাইছো, ঠিক আছে, কিন্তু আরো শিওর করে স্যারকে বলে দাও যে এখানে অবশ্যই কপার 2+টাই আছে।
তাহলে আমি যখন নিশ্চিত করতে চাই তখন এই কাজগুলো করব। খেয়াল করো, আমরা ধরে নিচ্ছি যে কপার সালফেট লবণটা আছে, অধিকাংশ সময় কপার সালফেট লবণটাই থাকে। তো এর মধ্যে যখন আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি, এই তো টেস্ট সলিউশন হিসেবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছিলাম, তো এখান থেকে তৈরি হয় এই জিনিসটা, কপার সালফেট ইনটু কপার হাইড্রোক্সাইড। এদেরকে আমরা বলি বাইনারি সল্ট। আমি একটু আগে জাস্ট এটাই দেখাইছি, কপার হাইড্রোক্সাইড। তো এখানে কপার সালফেটও কিন্তু থাকে, কপার সালফেট ইনটু কপার হাইড্রোক্সাইড, এটাকে বাইনারি সল্ট বলে। আচ্ছা, এটার নাম হচ্ছে ক্ষারকীয় কপার সালফেট। এটার বর্ণই হচ্ছে হালকা নীল, ক্ষারকীয় কপার সালফেট, হালকা নীল বর্ণের অধক্ষেপ। জাস্ট আকাশটা যেরকম হালকা নীল হয় এরকম হালকা নীল হবে। আমাদের যেটা করতে হবে, এই ক্ষারকীয় কপার সালফেটের মধ্যেই, এই সলিউশনটার মধ্যেই এবার একটু বেশি করে এক্সেস পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা। তো এক্সেস পরিমাণে যখন আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব, এই জায়গাতেই একটা রিঅ্যাকশন হবে। সেটা কোন রিঅ্যাকশন? সেটা হচ্ছে এটা, টেট্রাঅ্যামিন। এই তো 4টা অ্যামিন, কপার টু সালফেট। এই তো এই যে অ্যামোনিয়াম থেকে অ্যামোনিয়াটা যেয়ে এই কপারের ফাঁকা অরবিটালগুলোতে জায়গা করে নেবে, এটাকে আমরা বলি লিগ্যান্ড। অ্যামোনিয়াগুলো লিগ্যান্ড হিসেবে আচরণ করবে। তো যখন অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যাবে এই জায়গাতে, অ্যামোনিয়াটা লিগ্যান্ড হিসেবে কাজ করা শুরু করবে। তো বেশি করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে এই ক্ষারকীয় কপার সালফেটের সলিউশনে এই জায়গায় টেট্রাঅ্যামিন কপার টু সালফেট নামক জটিল যৌগটা তৈরি হবে। এই জটিল যৌগের বর্ণই হচ্ছে গাঢ় নীল, গাঢ় নীল বা নেভি ব্লু বলি। এই গাঢ় নীল বর্ণের অধক্ষেপ বা সলিউশন যখন তৈরি হয়ে যাবে, তখন আমরা 100% নিশ্চিতভাবে বলতে পারবো যে এই সলিউশনের মধ্যে কি ছিল? কপার ছিল। এটাই হচ্ছে কপারের নিশ্চিতকরণ পরীক্ষা। আর এই বিকারকটাকে বলে সোয়েট জার বিকারক। তোমরা যারা জানো না বা অনেকেই জানো, তাদের জন্য বলে দিচ্ছি, এটা হচ্ছে সোয়েট জার বিকারক। টেট্রাঅ্যামিন কপার টু সালফেট, এটা হচ্ছে সোয়েট জার বিকারক। আচ্ছা, তো আরেকটা বিকারক দিয়ে আমাদেরকে নিশ্চিত হতে হয়, সেটা হচ্ছে Fe(CN6). এটা তোমাদের ল্যাবে ব্যবহৃত সবথেকে বহুল ব্যবহৃত একটা বিকারক। এই বিকারকটা দিয়ে আমরা কপার, আয়রন 2+, আয়রন 3+ সবাইকে শনাক্ত করতে পারি। খেয়াল করো কেমনে। আমরা চাচ্ছি এই একটা বিকারক দিয়ে 3টাকেই শনাক্ত করে ফেলতে, কপার 2+, আয়রন 2+ এবং আয়রন 3+, এই 3টাকেই। তা আমি যখন এই কপার 2+ এর সলিউশনে, আমরা কিন্তু জানি না, ঠিক আছে, আমরা জাস্ট প্রাইমারিলি শিওর হয়েছি, মানে প্রাইমারিলি আমরা জানতে পারছি যে এখানে কপার 2+ আছে। 100% শিওর হওয়ার জন্য আমরা এটাকে দিচ্ছি, K4FeCN6। তো যখন আমরা এই পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2 এটাকে অ্যাড করব, খেয়াল করে দেখো এই জায়গায় ফেরেট কিন্তু -4, এই কমপ্লেক্সের চার্জ -4, আর কপারের জারণ মান হচ্ছে +2। তো এই ক্ষেত্রে কপার 2টা যাবে, Cu2 তারপর FeCN6। এই 4টা মাইনাসকে নিউট্রালাইজ করার জন্য কপার যাবে 2, এবং এটার বর্ণ হচ্ছে লালচে বাদামি, লালচে বাদামি। এই কালারগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে, লালচে বাদামি। আর Fe2+ এর সাথে তৈরি করবে হালকা নীল, আর Fe3+ এর সাথে তৈরি করবে গাঢ় নীল। তো বাদামি, হালকা নীল, গাঢ় নীল, এইভাবেই আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে যদি আমি K4FeCN6 অ্যাড করি, তাইলে এই জায়গায় পাওয়া যাবে Fe2, আবার অনেক সময় FeK2 লেখা থাকে, আমরা Fe2ই লিখে দিচ্ছি, Fe2FeCN6, এটা হচ্ছে গিয়ে হালকা নীল। তো Fe2+ পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2 বিকারকের সাথে বিক্রিয়া করে হালকা নীল বর্ণের অধক্ষেপ তৈরি করবে। আর যদি ফেরিক আয়ন থাকে,
Fe(CN6) এই রিঅ্যাকশনগুলো লিখতে হয় কিন্তু পরীক্ষার খাতায়। তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো যে একটা পটাশিয়াম দিয়ে দিলাম আর একটা Fe3+ দিয়ে দিলাম, তো 3+ আর পটাশিয়াম প্লাস মিলে টোটাল +4 হইলো। খেয়াল করো চার্জের সমতা কেমনে বিধান করতে হয়। তো পটাশিয়াম প্লাস আর Fe3+ মিলে +4 হয়েছে, আর এই কমপ্লেক্সটার নিজের চার্জই হচ্ছে -4, +4 -4 মিলে 0 হয়ে যাবে। তো FeCN6, ঠিক আছে। তো এটার বর্ণ গাঢ় নীল, গাঢ় নীল। তো খুব সহজ হয়ে গেল। একটা বিকারক দিয়ে আমরা Copper2+, Fe2+, Fe3+ এই তিনটাকেই শনাক্ত করে ফেলতে পারি। আরও কিন্তু অনেকগুলো বিকারক আছে, যেমন আমরা K3FeCN6 পটাশিয়াম ফেরিসায়ানাইড যেটাকে বলে, অথবা পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 3 যেটাকে বলে, ওটা দিয়েও কিন্তু আমরা শনাক্ত করতে পারবো। তারপরে এই Fe2+, Fe3+ শনাক্ত করার জন্য আমরা পটাশিয়াম থায়োসায়ানাইডকে নিতে পারি, ঠিক আছে। আসলে অনেকগুলো রিঅ্যাকশন আছে, 32টা রিঅ্যাকশন আমি শুরুতেই বলছি। তো সবগুলো রিঅ্যাকশন তো আর একটা ভিডিওতেই দেখানো যাবে না। তো এইচএসসিতে অ্যান্সার করার মতো যতটুকু নলেজ জানা দরকার হয়তো বা ততটুকু আমি এটার মধ্যে দিয়ে দিছি, কিন্তু অ্যামোনিয়ামটা কিন্তু বাকি আছে। ওটা আমি আলাদা একটা ভিডিও করে অন্য কোনো দিন তোমাদেরকে দেখায় দিব, ঠিক আছে। তো আশা করি আজকে যতটুকু পড়াইছি ততটুকু তোমরা সবাই বুঝতে পারছো। আমি জাস্ট প্রথম থেকে আরেকবার শর্ট করে রিভিউ করে দিচ্ছি। খেয়াল করো, আয়ন শনাক্তকরণ এটা তোমাদের ল্যাবেও আসে, আবার এইচএসসি পরীক্ষাতেও আসে, ঠিক আছে, খ অথবা গ এর মধ্যে। তো আয়ন শনাক্তকরণ করা হয় মেইনলি দুইটা ভাবে, একটা হচ্ছে শুষ্ক পরীক্ষা, একটা সিক্ত পরীক্ষা। তো শুষ্ক পরীক্ষা হচ্ছে ওটা বর্ণালী নামক যে কনসেপ্টটা, সেই বর্ণালীর কনসেপ্ট ব্যবহার করে ওটা করা হয়। ফ্লেম টেস্ট বলে ওটাকে, শিখা পরীক্ষা। এটাও অন্য আরেকটা লেকচারের আলোচনার বিষয়। তো আমরা শিখা পরীক্ষা দেখব, আর এটাতে আমরা দেখতেছি সিক্ত পরীক্ষা, অর্থাৎ বিভিন্ন ধরনের রিয়েজেন্ট বা সলিউশন ব্যবহার করে আমরা এই কাজটা করতেছি। তো সিক্ত পরীক্ষাতে শুরুতে আমরা কি করি, আমাদের যে লবণটা দেওয়া আছে এই লবণটাকে নিয়ে এই 8টা ক্ষারীয় মূলকের যে কোনো একটা থাকতে পারে ওই লবণের মধ্যে। তো আমরা লবণটাকে নিয়ে শুরুতে কি করলাম, একটা মাদার সলিউশন তৈরি করলাম, অনেক বেশি পরিমাণে একটা সলিউশন তৈরি করলাম। সেই সলিউশন থেকে অল্প অল্প করে নিয়ে আমরা টেস্ট করব, এদেরকে আমরা বলি স্যাম্পল সলিউশন। তো টেস্ট করার জন্য শুরুতে আমাদের টেস্ট সলিউশন অ্যাড করতে হয়। টেস্ট সলিউশন কোনটা, সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো দেখা যাবে এই হাইড্রোক্সিল মূলকটা যে কপারের সাথে বিক্রিয়া করে কপার হাইড্রোক্সাইড তৈরি করবে, যেটা নীল বর্ণের। Fe2+ এর সাথে বিক্রিয়া করে সবুজ বর্ণ তৈরি করবে, Fe3+ এর সাথে লালচে বাদামি, আর অ্যালুমিনিয়াম অথবা জিঙ্ক থাকলে সাদা হবে। এদের জন্য আমাদের আলাদাভাবে কিছু রিঅ্যাকশন করতে হয়, যে আরো বেশি পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড একটা শক্তিশালী ক্ষার, যেটা এই উভধর্মী যৌগগুলোর সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে স্বচ্ছ একটা দ্রবণ তৈরি করে। বোঝা গেল? আচ্ছা, এই ক্ষেত্রে উভয় যেহেতু স্বচ্ছ হয়, 3 নাম্বার আরেকটা টেস্ট করতে হবে। তার জন্য অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করতে হয়। এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা যে কি করবে, শুধু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডেরই সাদা বর্ণের অদক্ষেপ তৈরি করবে, জিঙ্কের ক্ষেত্রে কোনো অদক্ষেপ আসবে না। তবে হ্যাঁ, হাইড্রোজেন সালফাইড যদি আবার নেই, সেক্ষেত্রে জিঙ্ক সালফাইডের সাদা বর্ণের অদক্ষেপ আসবে, অ্যালুমিনিয়ামের আসবে না। এত তথ্য লাগেও না আসলে, কিন্তু অ্যাডমিশনের জন্য লাগবে। আচ্ছা, তারপর আমরা সামনে আগাই। যদি কোনো একটা অদক্ষেপ না আসে, আমরা বুঝতে পারবো এই তিনটার একটা আছে। তার জন্য পর্যায়ক্রমিকভাবে আমরা আরো টেস্ট করব নতুন নতুন স্যাম্পল সলিউশন নিয়ে। সোডিয়ামের জন্য এই বিকারকটা দিয়ে, ক্যালসিয়ামের জন্য এই অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে, আর তাও যদি না আসে তাহলে অ্যামোনিয়ামের জন্য আমাদের নেসলার বিকারক নিতে হয়। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা প্রাইমারি টেস্ট করছিলাম। আর নিশ্চিতকরণের জন্য আমাদের কি করতে হইতো, নিশ্চিতকরণের জন্য এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে ব্যবহার করতে হইতো, এটা কপারের জন্য, ঠিক আছে। সুয়েটজার বিকারক তৈরি হবে, গাঢ় নীল বর্ণের অদক্ষেপ তৈরি করে। আর এই বিকারকটা দিয়ে পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2 দিয়ে আমরা এই তিনটাকেই শনাক্ত করতে পারি। পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 3 দিয়েও আমরা এই তিনটাকে শনাক্তকরণ করতে পারি। ওটা আবার অন্য লেকচারের আলোচনার বিষয়, আমরা ইনশাল্লাহ সময়ের সাথে সাথে সেগুলো দেখে ফেলবো। তো আশা করি এখান থেকে তোমরা অনেক ভাস্ট একটা নলেজ পেয়ে গেছো। এই লেকচারটা শেয়ার করে দাও, এবং অবশ্যই তোমরা সবকিছু লিখে লিখে প্র্যাকটিস করবা। রিঅ্যাকশন কিন্তু লেখা ছাড়া কখনোই সম্ভব না। আর যদি সুযোগ থাকে অবশ্যই
এই নোটটাও আমাদের সাথে শেয়ার করে দিতে পারো। ঠিক আছে, তাহলে বুঝে নিব কে কে ঠিকঠাকভাবে এই লেকচারটা বুঝতে পারছো। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো এই অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে কিন্তু কনজিকিউটিভ অনেকগুলা রিঅ্যাকশন আছে, এবং এই প্রশ্নটা ডিরেক্ট তোমাদের প্রশ্নে আসে যে নিচের এই আয়নটা শনাক্তকরণ করার বিক্রিয়াসমূহ লিখো, তার বিকারকের নাম লিখো। আমরা বিকারকের নাম, বিক্রিয়া, কেন বিক্রিয়াগুলো হইলো, কিভাবে হইলো, সবকিছু আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো এই অ্যামোনিয়াম আয়ন এটা কিন্তু আমরা তখনই শনাক্তকরণে যাই যখন পূর্বের 7টা আয়ন শনাক্তকরণ করা আর সম্ভব হয় না। আমরা কিন্তু আগের লেকচারে আগের 7টা ক্ষারীয়মূলক শনাক্তকরণ দেখাইছিলাম, জাস্ট আমি সেটা ছোট্ট করে আলোচনা করে আসতেছি। খেয়াল করে দেখো সবাই, আমরা যে 8টা ক্ষারীয়মূলক নিয়ে আলোচনা করি তারা হলো গিয়ে ক্ষারীয়মূলক সমূহ। আগের লেকচারে আমরা দেখেছি, অবশ্যই তোমরা যারা দেখো নাই আগেরগুলো দেখে আসবা। সেগুলা কি ছিল? কপার 2+, শুরুতেই এটা নীল বর্ণের অধক্ষেপ তৈরি করত। তারপরে আয়রন 2+, এটা যখন আমরা সোডিয়াম বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিতাম সবুজ বর্ণের অধক্ষেপ তৈরি করত, মনে করে দেখো। তারপরে Fe3+ থাকলে লালচে বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি করত। ক্যালসিয়াম 2+ থাকলে কোনো ধরনের অধক্ষেপ তৈরি করত না। তারপরে সোডিয়াম থাকলে কোনো ধরনের অধক্ষেপ তৈরি করত না। অ্যামোনিয়াম থাকলে কোনো ধরনের অধক্ষেপ তৈরি করত না। তার মানে যদি কোনো ধরনের অধক্ষেপ তৈরি না করে তাহলে এই তিনটার একটা ছিল। মনে করে দেখো, আমরা কিন্তু এইভাবেই কথাটা বলছিলাম, তাই না? কারণ আমাদেরকে কিন্তু কি করতে হবে, সিকোয়েন্সিয়ালি আগাতে হবে। জাস্ট একটার পর একটা মিশাই দিলেই তো হবে না, এই কাজটা আমাদের করতে হবে। তো আমরা এই তিনটার জন্য আমরা একটা রং খুঁজে পেতাম। এর কারণ কি? এরা তো অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে, এদের ক্ষেত্রে রঙিন হতো। টেস্ট সলিউশন দেওয়ার পর রঙিন যৌগ গঠন করত। তারপরে আরো দুইটা ছিল, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, সাদা অধক্ষেপ তৈরি করত। জিঙ্ক 2+, এটাও সাদা অধক্ষেপ তৈরি করত। নর্মালি জিঙ্কের সকল যৌগ সাদা, তো জিঙ্কের যত ধরনের রিয়াকশন হবে, যত ধরনের অধক্ষেপ আসবে, সবগুলা কিন্তু সাদা হবে। আরেকটা কথা বলছিলাম, অধক্ষেপ এবং তলানির মধ্যে পার্থক্য কি? যদি একটা ক্রিস্টাল ক্লিয়ার সলিউশন জাস্ট ঘোলা হয়ে যায়, ওটাকে আমরা বলতাম অধক্ষেপ। অধক্ষেপ মানে এই না যে নিচে তলানি জমবে, মানে নিচে জমে থাকবে, এটা কিন্তু নট নেসেসারি। আমরা যদি কোনো একটা অধক্ষিপ্ত সলিউশনকে, মানে অধক্ষিপ্ত মিশ্রণকে অনেক দিন পর্যন্ত রেখে দেই, তাইলে সেই ক্ষেত্রে তলানি জমতে পারে, ডিপেন্ডিং অন দ্য ডেন্সিটি অফ দ্যাট সলিউট। আচ্ছা, তো এই দুটা সাদা তৈরি করতো। তো আমরা এইভাবেই এদেরকে আমরা প্রাইমারিলি টেস্ট করতে পারতাম। আচ্ছা, এবং খেয়াল করে দেখো, ক্যালসিয়াম এবং সোডিয়াম এই দুটাকেও কিন্তু আমরা আলাদা করে শনাক্তকরণ করছি। আচ্ছা, সর্বশেষ বাকি ছিল এই অ্যামোনিয়াম শনাক্তকরণ। আজকে এটাই আমরা সলভ করব। খেয়াল করে দেখো, অ্যামোনিয়াম শনাক্তকরণ করার জন্য আমাদের যে বিকারকের সহায়তা নিতে হয় তার নাম হলো গিয়ে নেসলার বিকারক। নেসলার বিকারক তো বোঝাই যাচ্ছে, নেসলার হচ্ছে একজন সায়েন্টিস্টের নাম। বানানটা লিখে দিচ্ছি, NESSLER, নেসলারস রিএজেন্ট। এই নেসলারের বিকারক দিয়ে আমরা অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করি। এখন প্রশ্ন আসে পরীক্ষায় ডিরেক্ট যে নেসলারের বিকারক বলতে কি বোঝায়, নেসলারের বিকারক নিচের কোনটা? যদি বলতে কি বোঝায় এই ধরনের কোনো প্রশ্ন আসে, তাহলে আমরা বলবো যে ক্ষারীয় পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট। খেয়াল করে দেখো, পটাশিয়াম ক্যাটায়ন আর টেট্রাআয়োডো এটা হচ্ছে গিয়ে লিগ্যান্ড। টেট্রাআয়োডো মার্কিউরেটের যে জলীয় দ্রবণটা আছে, ক্ষারীয় জলীয় দ্রবণ, এটাকে আমরা বলি নেসলারের বিকারক। তো পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট, এটা 4টা আয়োডিন আর মার্কারির যোজনী হচ্ছে +2। পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট 2 আয়নের যে ক্ষারীয় দ্রবণ আছে, ক্ষারীয় দ্রবণ, এটাকে আমরা বলি নেসলারের বিকারক। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এখানে ক্ষার কেন ব্যবহার করা হয়, কেন ক্ষার ব্যবহার করা হয়? এই প্রশ্নের উত্তরটাও আমরা এই লেকচারে পেয়ে যাব। খেয়াল করে দেখো, পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট এই যৌগটা অনেক আগে থেকেই ব্যবহৃত হতো অ্যামোনিয়া গ্যাস শনাক্ত করার জন্য। অ্যামোনিয়া গ্যাস শনাক্তকরণে এই যৌগটাকে ব্যবহার করা হয়। দেখো, খনি বা খনিজ, যখন খনির নিচে মানুষজন যায়
তখন তাদেরকে একটা বিষয়, অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়। যেমন এখানে কোনো টক্সিক গ্যাস আছে কিনা, কোনো টক্সিক সাবস্টেন্স আছে কিনা। টক্সিক গ্যাসের মধ্যে অ্যামোনিয়া কিন্তু একটা। অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন যদি একটা সার্টেন লেভেলের চেয়ে বেড়ে যায়, তখন কিন্তু ওই পরিবেশে একটা মানুষ বেশি সময় সাস্টেইন করতে পারবে না, বেঁচে থাকতে পারবে না। তো অ্যামোনিয়া গ্যাস শনাক্ত করার জন্য খনিতে তখন মানুষ এই যৌগটার একটা সলিউশন ব্যবহার করত। এই সলিউশনটা নিয়ে গেলেই দেখতে পেত যে এটা যদি একটা বাদামি বর্ণের অদক্ষেপ তৈরি করে, এটা এরকম একটা কালার যদি শো করে, তাইলে এখানে এই অ্যামোনিয়া উপস্থিত। কিন্তু আমরা তো ল্যাবে অ্যামোনিয়া গ্যাসটাকে শনাক্ত করতেছি না, আমরা কাকে শনাক্ত করতেছি? আমরা ল্যাবে এই অ্যামোনিয়াম আয়নটাকে শনাক্ত করতে, অ্যামোনিয়াম আয়ন। তো অ্যামোনিয়াম আয়নকে শনাক্ত করার, অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করা তো আর এক কাজ হইল না, একটু ডিফারেন্স আছে। তো খেয়াল করে দেখো, এই অ্যামোনিয়াম যৌগটার মধ্যেই অ্যামোনিয়া গ্যাসটা আছে। খেয়াল করে দেখো, এই যে আমরা জানি এই অ্যামোনিয়ার সাথে একটা প্রোটন সন্নিবেশ বন্ধনের সাহায্যে যুক্ত হয়েই কিন্তু এই অ্যামোনিয়াম আয়নটা তৈরি করে। তো আমাদের প্রথম কাজ অ্যামোনিয়াম থেকে এই প্রোটনটাকে সরায় ফেলা। তো প্রোটনটাকে সরানোর জন্য কি লাগবে? ক্ষার লাগবে। এই জন্যই আমরা এই ক্ষারটাকে ব্যবহার করি। ঠিক আছে, এই ক্ষার শুরুতে যেই অ্যামোনিয়াম থেকে এই প্রোটনটাকে অপসারণ করে ফেলবে, অপসারণ করে সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে আর পানি তৈরি করবে। এই যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হইল, এই অ্যামোনিয়া গ্যাসটাই এর সাথে যে বিক্রিয়া করবে, পটাশিয়াম টেট্রায়োডোমার্কিউরেট থেকে যে যৌগটা তৈরি হবে তার সাথে বিক্রিয়া করবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা সেই বিক্রিয়াগুলাই, কনজিকিউটিভ রিঅ্যাকশনগুলো দেখে ফেলি। খেয়াল করে দেখো, নেসলার বিকারকের মধ্যে ক্ষারীয় মাধ্যমে যখন এই যৌগটা থাকে তখন খুব হাই কনসেন্ট্রেশনে থাকে, অনেক বেশি ঘনমাত্রার অবস্থায় যৌগটা থাকে। কিন্তু আমরা যখন সলিউশনের মধ্যে নিয়ে যাই, খেয়াল করো, আমরা মাদার সলিউশন থেকে কিছু পরিমাণে স্যাম্পল নিলাম, স্যাম্পল নিয়ে এই যে এটাকে আমরা ফোটায় ফোটায় অ্যাড করি। কিন্তু এমন না যে পুরো একেবারে ঢেলে দিব, না, ঢেলে দেওয়া যাবে না, ঢেলে দিলে সমস্যা আছে। এই যে নেসলার বিকারক নিজেরই একটা কালার আছে, তো বেশি দিয়ে দিলে তার নিজের কালারটাই শো করবে, সেখানে অ্যামোনিয়া আছে কি নাই সেটা ম্যাটার করবে না। তো এই জন্য আমাদেরকে এটা বেশি নেওয়া যাবে না, ফোটা 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 করে অ্যাড করতে হবে। আচ্ছা, তো যখন আমরা ফোটায় ফোটায় অ্যাড করতে থাকবো, এর ঘনমাত্রা কিন্তু কমে যাবে। তো তখন আমরা দেখতে পাবো কি, যে এইটা ভেঙে যাবে, ডিসোসিয়েট করে যাবে জলীয় দ্রবণের মধ্যে। যখন এটা ভেঙে যাবে তখন কি তৈরি করবে? তখন দেখা যাবে দুইটা পটাশিয়াম আয়োডাইড তৈরি করবে, আর তৈরি করবে হচ্ছে মার্কিউরিক আয়োডাইড। এই তো, এটা জাস্ট ইজিলি ভেঙে যাবে। আমরা এই যৌগটাকে লঘু দ্রবণে নিলে এটা ভেঙে যাবে। আচ্ছা, এই যে মার্কিউরিক আয়োডাইড তৈরি হইল, এই মার্কিউরিক আয়োডাইডে দেখা যায় আয়োডিনের মধ্যে থাকে লোন পেয়ার আর মার্কারের মধ্যে থাকে ফাঁকা অরবিটাল। ঠিক যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার তৈরি করে, ঠিক সেম ভাবে এই মার্কিউরিক আয়োডাইড, এই যৌগটা নিজেও ডাইমার তৈরি করার মাধ্যমে ডাইমার্কারি টেট্রা আয়োডাইড তৈরি করে। এই তো, এটা একটা ডাইমার ফর্ম করে। আর দেখা যায় এই ডাইমার যৌগটার সাথেই মার্কিউরিক আয়োডাইডের যে ডাইমার আছে, এই ডাইমারের সাথেই অ্যামোনিয়া যে বিক্রিয়া করে। বুঝা গেল? তো এই যে ডাইমার তৈরি করলো Hg2I4, এটার সাথেই আমাদের অ্যামোনিয়া যে বিক্রিয়া করবে। তো বুঝতেই পারতেছো অ্যামোনিয়ার মধ্যে কি আছে? লোন পেয়ার আছে, সে কিন্তু একটা লিগ্যান্ড হিসেবে কাজ করতে পারে। তো এটা যে একটা আয়োডিনকে সরায় নিজে তার জায়গা দখল করবে। তাহলে আমরা দেখি কি যৌগ তৈরি করে। একটা আয়োডিনকে যদি সরায় ফেলে তাহলে এরকম একটা যৌগ তৈরি হবে, Hg2I3। এটাকে আমরা বলি অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড। অ্যামিনো, এই তো এই জায়গায় একটা অ্যামিন মূলক আয়োডাইড মূলকের জায়গা দখল করছে। খেয়াল করে দেখো, I- যেখানে ছিল, I- এর পরিবর্তে এই NH2- জায়গাটা দখল করছে। তো আর বাকি আছে কি? বাকি আছে হচ্ছে H এবং I। তো বুঝতেই পারতেছো এটা যেহেতু হাইড্রোজেন আয়োডাইড, এটা একটা অম্লধর্মী যৌগ। এটা আমাদের যৌগের যে ক্ষার আছে, এটা আমরা দেখতে পাইছি একটু আগে, এই যে ক্ষার আছে, এই ক্ষারের সাথে যুক্ত হয়ে কিছু একটা তৈরি করে ফেলবে। ঠিক আছে, পানি এবং সোডিয়াম আয়োডাইড তৈরি করবে। তো এটা নিয়ে আপাতত আমরা আর ভাববো না, কারণ আমাদের বাই প্রোডাক্টগুলো লেখার প্রয়োজন পড়ে না, অ্যাকচুয়ালি যেটা তৈরি হয়েছে আমরা সেটাকেই লিখে রাখবো। আচ্ছা, ঠিক আছে, HI, এটাকে পাশে তুমি রেখে দাও, এটা নিয়ে আমাদের চিন্তার কিছু নাই। যে যৌগটা তৈরি হয়েছে এটাই কিন্তু বাদামি বর্ণের,
বাদামি বর্ণের যৌগ, এবং এই যৌগটার কিন্তু একটা বিশেষত্ব আছে, এই কালারটার একটা বিশেষত্ব আছে। তোমরা দেখবা ময়লা পানি যেরকম লাল মাটির, ঠিক আছে, লাল মাটির যে একটা পানি হয়, দেখবা যে পাহাড়ি এলাকায় বৃষ্টি হয়েছে, তো পানির মধ্যে বা রাস্তাঘাটে বৃষ্টি হলে যে পানিটা জমে থাকে না, ময়লা মাটির একটা ময়লা পানি, ঠিক এরকম। সবসময় এরকম পাওয়া যাবে না, কিন্তু এর যে কালারটা বাদামি বর্ণটা এরকম কিছুটা বোঝা যায়, ঠিক আছে। তো এই বাদামি বর্ণের এই অধক্ষেপটা তৈরি হবে, অ্যামিনো মার্কিউরিক আয়োডাইডের এই বাদামি বর্ণের অধক্ষেপটা তৈরি হবে। এটাকেই আমরা বলি মিলন ক্ষারের আয়োডাইড, আয়োডাইড অফ মিলনস বেজ, আয়োডাইড অফ মিলনস বেজ। যদিও অনেক বড় একটা যৌগ মিলন ক্ষারকের আয়োডাইড, এর মধ্যে এটা একটা অংশ। আচ্ছা, তো এটার বর্ণই বাদামি। যদি বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি হয় তাহলে সেখানে অ্যামোনিয়াম ছিল। তাহলে আমি যদি প্রথম থেকে আরেকবার একটু রিপিট করে দিই পুরো জিনিসটা, অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে আমরা দেখতে পাই যখন সবগুলো আয়ন তাদের রেজাল্টে নেগেটিভ টেস্ট শো করবে, ঠিক তখনই আমরা অ্যামোনিয়ামের দিকে ধাবিত হব, ঠিক আছে। তো অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করার জন্য আমাদের যে স্যাম্পল সলিউশনটা ছিল, এই যে অনেক বেশি পরিমাণে যে মাদার সলিউশন যেটা ছিল, যেটা অনেক বেশি পরিমাণে তৈরি করছে, এখান থেকে আমরা 5 ml সলিউশন ছোট্ট একটা টেস্ট টিউবের মধ্যে নিব। 5 ml এর মধ্যে নিয়ে আমরা কি করব, ড্রপার দিয়ে ড্রপ করে করে এই নেসলার বিকারক যুক্ত করব। এই তো নেসলার বিকারক যুক্ত করব। নেসলার বিকারকটা কি? এটা হচ্ছে এই পটাশিয়াম টেট্রায়োডোমার্কিউরেটের যে ক্ষারীয় দ্রবণ, এটাকে আমরা বলি নেসলারের বিকারক। নেসলারের বিকারকে কেন ক্ষার ব্যবহার করা হয়, এই প্রশ্নটাও যদি আসে আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো। ক্ষার ব্যবহার করা হয় কারণ এই যৌগটা অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করতে ব্যবহৃত হতো। তো যেহেতু আমরা অ্যামোনিয়াম আয়নকে শনাক্ত করতেছি, এই ক্ষার যে অ্যামোনিয়াম আয়ন থেকে প্রোটনটাকে অপসারণ করবে, অপসারণ করলে থাকবে কি, এই যে অ্যামোনিয়া গ্যাসটা অবশিষ্ট থাকবে। এই অ্যামোনিয়া গ্যাস যে পরবর্তীতে এই যৌগটার সাথে বিক্রিয়া করবে। তো এই জটিল যৌগটা লঘু দ্রবণে, আমি যদি এটাকে লিখে দেই, লঘু দ্রবণে এটা ভেঙে যে পটাশিয়াম আয়োডাইড তৈরি করে আর মার্কিউরিক আয়োডাইড তৈরি করে। মার্কিউরিক আয়োডাইড হুবহু সেম ভাবে, ঠিক অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেভাবে ডাইমার তৈরি করে, হুবহু সেম ভাবে সন্নিবেশ বন্ধন দিয়ে ডাইমার তৈরি করবে, ডাইমার্কারি টেট্রাআয়োডাইড। ডাইমার্কারি টেট্রাআয়োডাইড অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে, বা অ্যামোনিয়াটা ডাইমার্কারি টেট্রাআয়োডাইডের সাথে যুক্ত হয়ে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড এবং হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে। অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি করে, সলিউশনটা ঘোলা বা ময়লা হয়ে যাবে। এটা দেখে আমরা বুঝতে পারবো যে এইখানে অ্যামোনিয়া আয়ন উপস্থিত, ক্ষারীয় মূলকটা উপস্থিত। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এবং বুঝে থাকলে সবাই এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এটা কিন্তু খুবই জরুরি ভিডিও, এবং জ্ঞান শেয়ার করলে কখনো জ্ঞান কমে না। তুমি মনে করবা না যে এটা আমি শিখলাম, আমি অনেক কিছু জানলাম, আমার বন্ধুকে শেয়ার করলে আয় হায় সেও জেনে যাবে, সেও পেরে যাবে। এই ধারণা থেকে আমাদের একটু বের হয়ে আসতে হবে, ঠিক আছে। তো আমরা এই জ্ঞান নামক আলোটাকে যত বেশি ছড়ায় দিব, এই পৃথিবীটা তত বেশি সুন্দর হয়ে যাবে। হোক না এরকম ছোট একটা টপিক, এই ছোট ছোট টপিক যখন আমরা বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকবো, বন্ধুত্বের মধ্যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হবে বন্ধুদের মধ্যে। এটাই কিন্তু অনেক বড় পাওয়া। জাস্ট বন্ধুদেরকে মেনশন করো যে দোস্ত দেখ, একটা জিনিস আমি শিখলাম, এটা পরীক্ষার জন্য অনেকটা ইম্পর্টেন্ট, তুই এখান থেকে শিখে নে। তো এতে তোমাদের মধ্যেই সম্পর্ক আরো ভালো হবে। তো আশা করব তোমরা আমাদের এই প্ল্যাটফর্মের সাথেই শেষ পর্যন্ত থাকবে। সামনে যে অ্যাডমিশন আসবে, সেই অ্যাডমিশনে যেন সবার সাথে আমার দেখা হয়, ঠিক আছে। সেই প্রত্যাশা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।